সঞ্চারপথ তো আমরা কণিক আর বৃত্তের মধ্যে মোটামুটি সরলরেখা বৃত্ত এগুলো তো জানি যে রেখাগুলো সাধারণত হচ্ছে দুই ধরনের, একটা বক্ররেখা একটা সরলরেখা। বক্ররেখাগুলো আবার বৃত্ত নিয়মিত আছে, অনিয়মিত আছে। আর নিয়মিত অনিয়মিত মানে যেগুলো নিয়ম নাই সেখানে তো ক্যালকুলাস প্রয়োগ করতে হয়, আর যে নিয়মিত আছে এখানেও ক্যালকুলাস প্রয়োগ করা যায়, কিন্তু এমনিতে নরমাল আরো কিছু নিয়ম আছে, করা যায়। নিয়মিতের মধ্যে রয়েছে বৃত্ত আর কণিক, কণিকের মধ্যে থাকে উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত ইত্যাদি। তো মোটের উপর আমাদের প্রশ্ন আসে সরলরেখার সমীকরণ কোনটি, উপবৃত্তের সমীকরণ কোনটি, অধিবৃত্তের কোনটি, পরাবৃত্তের কোনটি, বৃত্তের কোনটি, এই পাঁচটা আসে। তো আমরা ওখানে নির্ধারণ করি যেভাবে, সেটা হচ্ছে যে প্রথমে আগে ডিসাইড করি এটা কি সরলরেখা আর কি না, তারপরে ডিসাইড করি যে এটা কি বৃত্তের কি না, যদি বৃত্তের হয় কি না, যদি না হয় তারপরে ডিসাইড করি এটা কি পরাবৃত্তের, তারপরে আমাদের ডিসাইড করি এটা উপবৃত্তের নাকি অধিবৃত্তের। মনে রাখতে হবে, ওই কথাটাও আমি আরেকবার বলে দিই, যেটা কনিক্সও আছে। যে চলকগুলো ব্যবহার করা হবে এক্স ওয়াই, এই চলকগুলোর পাওয়ার যদি এক হয় তাহলে সেগুলো অবশ্যই সরলরেখার সমীকরণ, সেগুলো অবশ্যই কি সরলরেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। আর যদি চলকগুলোর পাওয়ার স্কয়ার থাকে, স্কয়ার, তাহলে এটা সরলরেখা নয়, বক্ররেখা হবে। স্কয়ার থাক বা কিউব থাক বা তার বেশি পাওয়ার থাকে, এগুলো কি হবে, বক্ররেখা হবে। বক্ররেখার মধ্যে এখন নিয়মিত অনিয়মিত হতে পারে, তো নিয়মিত কয়েকটা আমরা পড়বো, এগুলো পড়লে বাকিগুলো সব অনিয়মিত। ওকে, তো নিয়মিতের মধ্যে আমি প্রথমেই বললাম বৃত্ত কিভাবে চিনবো। যদি এক্স দুইটার উপরে স্কয়ার থাকবে, এক্স স্কয়ার থাকবে প্লাস ওয়াই স্কয়ারও থাকবে, দুইটা যে উপরে স্কয়ার থাকবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার থাকবে, আরো কিছু অংশ থাকবে ডট ডট দিয়ে শূন্য থাকবে। এই এক্স স্কয়ারের সহগ আর ওয়াই স্কয়ারের সহগ একই থাকলে এটা বৃত্ত। তবে একটা শর্ত না, দুটো শর্ত মানতে হবে। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, যে এক্স স্কয়ারের সহগ এবং ওয়াই স্কয়ারের সহগ একই থাকতে হবে, প্লাস আরেকটা কারণ হচ্ছে এক্স ওয়াই থাকা যাবে না। যদি কোথাও 2xy, 4xy, -xy এইরকম কোন যদি পদ থাকে তাহলে সেটা কখনো বৃত্ত হতে পারে না, বৃত্ত হবে না, অন্য কিছু যাই হোক। তাহলে আমরা চিনতে পারবো বৃত্ত, সরলরেখা চিনবো কিভাবে, পাওয়ার যদি এক থাকে। বৃত্ত চিনবো কিভাবে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ একই এবং এক্স ওয়াই কোনো পদ থাকে না। দ্বিতীয় হচ্ছে পরাবৃত্ত চিনবো কিভাবে, একটার উপরে স্কয়ার থাকবে, একটার উপরে স্কয়ার থাকবে, আর অপর দিকে একজন থাকবে, অপর দিকে যে থাকবে সেটা অর্ধেকটা বৃত্ত পুড়ে গেছে, অর্ধেকটা বৃত্ত পুড়ে গেছে, এজন্য এটার নাম পরাবৃত্ত। তার মানে একটা স্কয়ার থাকবে, হয় এক্স এর উপর স্কয়ার থাকবে নাহলে ওয়াই এর উপর স্কয়ার থাকবে। যদি এমন হয় তাহলে এটি হচ্ছে পরাবৃত্ত। তাহলে হয়ে গেল। এখন বাকি থাকলো উপবৃত্ত নাকি অধিবৃত্ত। এখন দেখেন, এটা সরলরেখা নয়, এটি বৃত্ত নয়, এটি পরাবৃত্ত না, তাহলে এই তিনটা নয়, তাহলে অবশ্যই সেটা উপবৃত্ত আর অধিবৃত্ত, হয় উপবৃত্ত নয় অধিবৃত্ত। উপবৃত্ত আর অধিবৃত্ত চেনার উপায় হচ্ছে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার এর মধ্যে সহগ আলাদা থাকবে, সহগ একই থাকলে এটা বৃত্তই হয়ে গেল, 2x স্কয়ার মানে 3x স্কয়ার। যদি মাঝখানে প্লাস থাকে তাহলে উপবৃত্ত, আর যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে পরাবৃত্ত। ওকে, ক্লিয়ার। এইদিকে কি আছে নাই নাই, আমরা অনেকে বলি যে এটাকে আদর্শ আকারে প্রকাশ করব, তারপরে প্লাস মাইনাস। আদর্শ আকারে প্রকাশ করার কোনো দরকার নেই, আপনি দেখেই বুঝতে পারবেন সেটা কি। শুধু সেন্সিটিভ এক জায়গায় এক্স ওয়াই থাকলে ওটাকে আদর্শ আকারে নিয়ে আসতেই হয়। আশা করি এক্স ওয়াই দিয়ে তোমাদের পরীক্ষায় আসবে না। ঠিক আছে, তাহলে আমরা এইটা একটু পড়লাম কেন, একটা কারণ আছে। এখানেও যেহেতু সেম জিনিস আছে, তবে ওইখানকারটা সহজে চেনা যায়, কিন্তু এখানকারটা একটু জটিল আছে। তো এখানে বৃত্ত চেনার উপায় রয়েছে পাঁচটা, এই পাঁচ ভাবে থাকলে এটা বৃত্ত। ঠিক আছে, উপবৃত্তের একটা আছে, অধিবৃত্তের একটা, পরাবৃত্তের একটা, আর সরলরেখার হচ্ছে দুটা, সরলরেখার দুটা। তবে সরলরেখার প্রপারলি দুইটা বলবো না, দেড়টা বলবো। মানে এইটা কখনো সরলরেখা হতে পারে, কখনো যেটাতে এফ আছে, কখনো এটা বৃত্ত হতে পারে। সরলরেখা দুটা দিলাম, ঠিক আছে। ওকে, সরলরেখা অবশ্য ওরা আরেকটা দিচ্ছিল, আমি ওইটা সরলরেখার সময় বলতেছি। তো সবার প্রথমে এইখানে ডিসাইড করবা যে সমীকরণটা দেওয়া আছে এটা কি পরাবৃত্ত। আমরা এখানকার মধ্যে উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত আর সরলরেখার মুখস্থ করব, বৃত্তেরটা মুখস্থ করব না। এটা মুখস্থ করাই জরুরি, এটারও আমি শেখাবো কিভাবে কারণটা হচ্ছে, তারপর মুখস্থ করাটা খুব দরকারি।
এই চারটা মুখস্থ করব, যে উপবৃত্ত কিভাবে চিনবো, অধিবৃত্ত চিনবো, পরাবৃত্ত চিনবো, আর সরলরেখা চিনবো। যদি এই চারটা না হয় তাহলে এটা অবশ্যই বৃত্ত। ঠিক আছে, তো প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে এটা কি পরাবৃত্ত। একটা মেশিনের মধ্যে ঢুকতে হবে, যে মেশিনের মধ্যে এটা কি পরাবৃত্ত। যদি পরাবৃত্ত না হয় তাহলে ডিসাইড করবেন এইটা পরাবৃত্ত না, এটা কি উপবৃত্ত। যদি উপবৃত্ত না হয় তারপরে ডিসাইড করবেন এটা কি অধিবৃত্ত। যদি অধিবৃত্ত না হয় তারপরে ডিসাইড করবেন এটা কি সরলরেখা। আমরা আইসিডি তে অ্যালগোরিদম করতাম না, এটা কি বড় নাকি, এটা যদি না হয় ইয়েস আর নো, ওইরকম আর কি। যদি এটা সরলরেখা হয়, সরলরেখা, এটা কি সরলরেখা, ইয়েস তাহলে তো সরলরেখা, নো তাহলে এটি বৃত্ত। পরাবৃত্ত নয়, উপবৃত্ত নয়, অধিবৃত্ত নয়, সরলরেখাও নয়, তাহলে এটা কি হতে পারে, আর বাকি থাকলে বৃত্ত, তাহলে এটা বৃত্ত হতে পারে। আমার কথাটা বোধহয় বুঝতে পারছো যে আমি কি বলতেছি। তাহলে পরাবৃত্ত চিনবো কিভাবে, এখন আমার সাথে সাথে আমি এখানে লিখে দিলেই, স্ক্রিনশট দিলেই, একটা পেজ পোস্ট করলেই হয়ে যাইতো মুখস্থ। আমার সাথে সাথে মুখস্থ করো, তাড়াতাড়ি হবে। জেড প্লাস কে, জেড মানে যে কোনো একটা জটিল সংখ্যা থাকতে পারে, 2+3i, এক্স থাকতে হবে, যেহেতু এটা সমীকরণ, সঞ্চার পথ সমীকরণ, এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস 2y ইটিসি। জেড যে কোনো একটা বাস্তব সংখ্যার সাথে যদি একটা কে ধ্রুবক থাকতে পারে, 2, 3, 4, এখানে যতগুলো কে ব্যবহার করছি সবগুলো ধ্রুবক, 2, 3, 4, 5, 7, 10, 20, এই যে কোনো একটা সংখ্যা যদি এখানে থেকে, ধরো z-8, যে কোনো একটা সংখ্যা থাকতে পারে, যে থাকে ইকুয়াল, যদি এই পাশে কি থাকে এক্স অথবা ওয়াই থাকে, তাহলে এটা অবশ্যই পরাবৃত্ত। তার পরাবৃত্ত চেনার উপায় কি, একটা সমীকরণও নাই যার ডান পাশে এক্স আছে। দেখো তো, k2, bz k2, r স্কয়ার, 0 স্কয়ার, k3, এটা তো পরাবৃত্তই। z প্লাস k2 f, কোনটার ডান পাশে কি পরাবৃত্ত এক্স আছে, নো, কোনটার ডান পাশে এক্স অথবা ওয়াই নাই। যেটার ডান পাশে এক্স অথবা ওয়াই থাকবে তাকে আমরা পরাবৃত্ত বলবো। ক্লিয়ার, পরাবৃত্ত চেনার উপায় হয়ে গেছে, পরাবৃত্ত পেয়ে গেলাম। যেটা ডান পাশে কি থাকবে, এক্স অথবা ওয়াই। এখন একটু উপস্থিত বুদ্ধি থাকা দরকার। ধরো এই যে এক্সটা আছে, এখানে ওরা এটা না দিয়ে এক্সটাকে এই পাশে নিয়ে আসলো, সমানের এই পাশে নিয়ে আসে মাইনাস করে দিল, দিয়ে এই পাশে 0 করে দিল, তাহলেও কিন্তু এটা পরাবৃত্তের সমীকরণ। থাকার সমীকরণ, এইদিকে মাইনাস করে দিল, কারণ এইটাতে এইদিকে গেলে এক্স হয়ে যায় না, ডান পাশেরই ছিল, এই পাশে নিয়ে আসছে। ওকে, তাহলে পরাবৃত্ত খেল খতম, পরাবৃত্ত চিনতে পারবো, ডান, পরাবৃত্ত চিনতে পারবো। এবার আসেন, পরাবৃত্ত চেনা হয়ে গেল। হ্যাঁ, পরাবৃত্ত যদি হয় তাহলে উত্তর পরাবৃত্ত, আর পরাবৃত্ত যদি না হয় তাহলে পরবর্তী স্টেপ, এটি কি উপবৃত্ত। উপবৃত্ত ঠিক কিভাবে চিনব, দেখেন এইটা হচ্ছে উপবৃত্ত। এইরকম আর কোথায় আছে দেখা যায়, এই যে এটা আছে, এটা আছে, হ্যাঁ, দুইটা মডুলাস আছে, কোথায় কোথায়, এই একটাতে, এইটাতে, এই যে দুইটাতে। দেখেন মডুলাস দুইটা যদি এক পাশে থাকে আর ডান পাশে যদি কোনো ধ্রুবক থাকে, এই যে মডুলাস মান, যে মডুলাস মানগুলো এক পাশে আছে আর ডান পাশে যদি একটা কি থাকে, ধ্রুবক থাকে। আচ্ছা, এইটা যদি কখনো প্রশ্নে আসতো, এই যে এইটা, এই যে এইটা, দেখেন আলাদা কালার দিয়ে দিচ্ছি, এইটা যদি কখনো প্রশ্নে আসতো, এইটাকে এই পাশে নিয়ে আসে কিন্তু ডান পাশে করতে পারতো, কিন্তু জেড প্লাস k1 মাইনাস জেড প্লাস k2 দিতে পারতো, ইকুয়াল 0। কিন্তু দেখো ইকুয়াল 0 থাকতো, ইকুয়াল কি থাকতো, 0 থাকতো, কিন্তু এখানে ইকুয়াল 0 না, একটা সংখ্যা থাকবে। এটা কি থাকবে, সংখ্যা থাকবে। যদি দুটা মডুলাসের সমষ্টি দিয়ে একটা সংখ্যা থাকে তাহলে অবশ্যই সেটা উপবৃত্ত। ক্লিয়ার, তাহলে উপবৃত্ত চিনব কি, দুটা মডুলাস থাকবে প্লাস দুইটা মডুলাস থাকবে, ইকুয়াল দিয়ে ডান পাশে একটা সংখ্যা থাকবে, একটা কি থাকবে, সংখ্যা বা ধ্রুবক থাকবে, তাহলে সেটা উপবৃত্ত। যদি সংখ্যা বা ধ্রুবক না থাকে, যদি 0 থাকতো তাহলে কিন্তু সরলরেখা, তাহলে সরলরেখা। ওকে, কিন্তু আমরা ওইখানে কি পড়ছিলাম, উপবৃত্তটা হচ্ছে প্লাস, আর মাইনাস যদি থাকে তাহলে সেটা অধিবৃত্ত। ঠিক সেম এখানে এটা অধিবৃত্তটা ওই একই, শুধু মাঝখানে একটা কি থাকবে,
মাইনাস থাকবে, মাঝখানেটা কি থাকবে? মাইনাস থাকবে। স্যার এখানে একটা আপনি মাইনাস দিচ্ছেন, আরে এখানে ধ্রুবকটা প্লাস থাক আর মাইনাস থাক, প্লাস থাক আর মাইনাস থাক, সেটা দেখার বিষয় না। আচ্ছা তাহলে দুঃখিত ফোন আসছিল, জেড প্লাস কে ওয়ান মাইনাস জেড প্লাস কে টু, এইটা তাহলে আমরা চিনতে পারবো যে এটা একটু, কিন্তু মাথা রাখবা ডান পাশে একটা ধ্রুব থাকবে। ক্লিয়ার? তাহলে উপবৃত্তও চিনতে পারলাম, কি চিনতে পারলাম? উপবৃত্ত চিনতে পারলাম, অধিবৃত্ত চিনতে পারলাম। তাহলে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, আর একজনকে চেনার উপায়, সেটা হচ্ছে সরলরেখা। উপবৃত্ত বা অধিবৃত্তের মতোই হবে, খালি ডান পাশে জিরো থাকবে। ডান পাশে কি থাকবে? জিরো থাকবে। এখন তুমি বলতে পারো স্যার এখানে কই ডান পাশে জিরো? আরে এটাকে এই পাশে নিয়ে আসো না, জেড প্লাস কে ওয়ান মডুলাস মাইনাস জেড প্লাস কে টু, ওকে, ইকুয়াল এদিকে জিরো হয়ে যাচ্ছে, ডান পাশে জিরো থাকবে, তুমি তোমার মতো করে একটু সাজাই নিবা, তাহলে এটা কি হয়ে যাবে? সরলরেখা হয়ে যাবে। তাহলে এটা সরলরেখা। সরলরেখা চেনার আরেকটা উপায় হচ্ছে একটা মডুলাস ভাগ আর একটা মডুলাস, একটা মডুলাস ভাগ আর একটা মডুলাস ইকুয়াল এফ, ইকুয়াল এফ, ইকুয়াল কি দেওয়া আছে? এফ দেওয়া আছে। এইখানে একটা দুইটা স্টার দেওয়া আছে, কারণ আছে, যদি এফ এর মানটা ওয়ান হয় তাহলে আগের সমীকরণটাই পাই না, যেহেতু ওয়ান যদি দিই তাহলে এটা এদিকে নিয়ে যায়, আগের সমীকরণটাই পাই না, আগের সমীকরণটা পাই। তাহলে এফ এর মান যদি ওয়ান হয় তাহলে এটা সরলরেখা, কিন্তু এফ এর মান যদি টু হয় তাহলে এটা সরলরেখা নয়, বা ওয়ান বাদে যদি অন্য কিছু হয় তাহলে এইটা কখনো সরলরেখা হতে পারে না। ওকে, সরলরেখা হতে পারে না। তাহলে এফ এর মানটা কি হতে হবে? ওয়ান, তাহলে সরলরেখা, অন্য কিছু হলে সরলরেখা না। কেন এগুলো সরলরেখা? কেন? এই যে জেড মডুলাস করবো না, এখানে একটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আসবে, এখানে একটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আসবে, এগুলো এক পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার গুলো কেটে যাবে, স্কয়ার গুলো সব কেটে যাবে, তাহলে এটা সরলরেখা থাকলো না? থাকলো। যারা সিকো করছে তারা বুঝবে। কিন্তু যখন এটা টু থাকবে, তখন এটা এদিকে যাওয়ার পর টু গুণ হয়ে যায় টু এক্স স্কয়ার প্লাস টু ওয়াই স্কয়ার, বা থ্রি থাকলে থ্রি এক্স স্কয়ার প্লাস থ্রি ওয়াই স্কয়ার, তাহলে এইদিকে নিয়ে আসলে কি কেটে কি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার গুলো থেকে যাবে না? কারণ এইখানে তো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার একটা, এক্স স্কয়ার একটা ওয়াই স্কয়ার একটা, কিন্তু এইদিকে দুই তিন থাকার জন্য এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সাথে দুই তিন গুণ হয়ে দুই তিনটা এক্স স্কয়ার হয়ে গেছে, এই জন্য এইখানে কিন্তু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার গুলো থেকে যাবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা সরলরেখাও চিনতে পারলাম। সরলরেখার মূলত সমীকরণ একটাই, আর একটা এফ ডি আছে যেখান থেকে। এখন বাকি থাকলো এগুলো বৃত্ত, বাকি তুমি যেটাই পাও সবগুলোই হচ্ছে কি? বৃত্ত, সবগুলোই কি? বৃত্ত। তাহলে দেখা যাক, সবগুলাই তো বৃত্ত হয়ে গেল। এই বৃত্তের মধ্যে থেকে দুই একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা তো চিনতে পারবো এগুলো বৃত্তের সমীকরণ, আর যেভাবেই থাক ওই কয়েকটা না হলে এই দুইটা থেকে খুব বেশি কোশ্চেন আসে, সেটা হচ্ছে জেড ইন্টু জেড বার ইকুয়াল আর স্কয়ার। এটা একটা বৃত্তের সমীকরণ, কনফার্ম নাই কিন্তু এখানে কনফার্ম, কিন্তু এখানে প্রশ্ন আসে এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের ব্যাসার্ধ কত। আমি কিন্তু তোমাদের বই আলাদা করে সূত্র দেওয়া আছে, আমি কিন্তু আলাদা হয়ে দিচ্ছি, আর স্কয়ার দিচ্ছি, আর মানে রেডিয়াস মানে ব্যাসার্ধ। তার মানে এইখানে যদি এরকম থাকে জেড ইন্টু জেড বার ইকুয়াল টু 25, তার মানে এটা ব্যাসার্ধ হচ্ছে 5 এর উপর স্কয়ার, আদর্শ সমীকরণের সাথে মিলায়, তাহলে 5 ব্যাসার্ধ কত? 5। এখন যদি এখানে থাকতো অনলি 5, আমাদেরটা আমরা বকামি করি ব্যাসার্ধ ডিরেক্ট 5 দিয়ে চলে আসে, কিন্তু এখানে তো √5 এর উপর স্কয়ার আছে, তাহলে এখানে ব্যাসার্ধ হচ্ছে √5। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আর হচ্ছে কি? ব্যাসার্ধ। আর এইটা অবশ্যই একটা মূল, অবশ্যই এটার কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দু, এটা কেন্দ্রটা কি? মূল বিন্দু। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই কোশ্চেনটা আসে। আর নিচে যদি আর এর জায়গায় শূন্য দেওয়া থাকে, শূন্য স্কয়ার মানে এদিকে শূন্য হয়ে গেছে, কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে, এটা ইকুয়াল শূন্য দিচ্ছে, তাহলে উত্তরটা কি? তার আগে একটা প্রশ্ন করি, তোমাদের বলার চেষ্টা করো দেখি, বিন্দু বৃত্ত কাকে বলে? যে বৃত্তের ব্যাসার্ধ
শূন্য। যদি 1 সেন্টিমিটার হয় এখান থেকে এটা বৃত্ত, 2 সেন্টিমিটার হলে আর একটু বড় বৃত্ত, যদি 100 হয় তাহলে এইটুকু বৃত্ত, যদি একটুও ব্যাসার্ধ না থাকে তাহলে এইটাই বৃত্ত। তাহলে এটা কি হয়ে গেল? বিন্দু হয়ে গেল না? বিন্দু একটা বৃত্ত যার ব্যাসার্ধ শূন্য। এখানে কি আসছে? ব্যাসার্ধ শূন্য, এই জন্য এটা বিন্দু বৃত্ত। খুব খুব বেশি আসে নিচের কোনটি? বিন্দু বৃত্ত। আচ্ছা, এই দুটাকে আমাদের আলাদাভাবে মাথায় রাখতে হচ্ছে। ক্লিয়ার? তাহলে তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমাদের মস্তিষ্কটাকে একটা ইঞ্জিন, সার্চ ইঞ্জিন বানাই দিলাম। হ্যাঁ, গুগল বানাই দিলাম মস্তিষ্কটা একটা। তো গুগলের কাজ কি? এখন আমরা গুগলটা একটু টেস্ট করে দেখি। তো আমি যে এতক্ষণ থেকে একটা বলবো না, কয়েকটা গুগল বানাইলাম, কয়েকশো গুগল বানাইলাম। সে গুগল গুলো একটু দেখি তো ঠিকঠাক কাজ করতেছে কিনা। আচ্ছা, তোমরা প্রত্যেকে গুগল, ওকে? আচ্ছা, আমি একটু দেখি। z+2 ইকুয়াল 0। z+2 ইকুয়াল 0। গুগলরা তোমরা এখন বলো তো এটা কিসের সমীকরণ? এটা কিসের সমীকরণ? তাহলে গুগলরা তোমরা কিভাবে খুঁজতেছো? একটু খুঁজো, খুঁজো, সময় নাও, খুঁজো। আচ্ছা, একটু ভিডিওটা পজ করো, খুঁজো। আচ্ছা, তোমরা খুঁজে পেয়েছো, কমেন্টে উত্তর দাও। আমি এখানে একটু বলে দেই ঘটনাটা কি, তোমরা কিভাবে খুঁজছো, আমি কিভাবে তোমাদের মাথায় অ্যালগরিদম সাজাই দিচ্ছি, সেই প্রোগ্রামিং সাজাইছি। প্রথম কথা হচ্ছে তোমাকে কোশ্চেন করতে হবে, এটা কি পরাবৃত্ত? এটি পরাবৃত্ত না। কেন? কারণ পরাবৃত্ত যদি হয় তাহলে একটা এদিকে মডুলাস থাকবে, বা থাক এইদিকে ডান পাশে অবশ্যই এক্স অথবা ওয়াই থাকা উচিত ছিল। এটা কখনোই পরাবৃত্ত নয়, এটা কখনোই পরাবৃত্ত না। সুতরাং এটা পরাবৃত্ত হলো না। তোমাদের সার্চ ইঞ্জিনের প্রথম কাজ, পরাবৃত্ত এটা হলো না। এটা কি উপবৃত্ত? না। কেন উপবৃত্ত নয়? কারণ উপবৃত্ত হতে গেলে দুটো মডুলাস থাকতে হবে। কয়টা মডুলাস? দুইটা মডুলাস থাকতে হবে। জেড প্লাস এ প্লাস জেড প্লাস কে বা কে2 দিলাম, অন্য একটা সংখ্যা, বা এগুলো সংখ্যা আলাদা আলাদা হতে পারে, ইকুয়াল কে3 দিলাম। উপবৃত্ত হওয়ার জন্য দুইটা মডুলাস থাকতে হয়। শুধু তাই না, ডান পাশে একটা ধ্রুবকও থাকতে হয়। শুধু তাই না, মাঝখানে প্লাসও থাকতে হবে। এতগুলো জিনিস থাকতে হবে, তিনটা জিনিস। দুইটা মডুলাস থাকতে হয়, মাঝখানে মডুলাস দুইটার মাঝখানে প্লাস থাকতে হয়, ডানে একটা কি থাকতে হয়? ধ্রুবক থাকতে হয়, তবেই সেটা কি হয়? উপবৃত্ত হয়। আর যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে এটা অধিবৃত্ত হয়। এখানে কি দুইটা মডুলাস আছে? না। তাহলে অবশ্যই এটা উপবৃত্ত নয়। এটা কি অধিবৃত্ত? না। অধিবৃত্ত হতে গেলেও সেম, দুইটা মডুলাস থাকতে হবে, ডান পাশে একটা ধ্রুবক থাকতে হবে, কিন্তু মাঝখানে মাইনাস থাকতে হবে। তাহলে এটা কি কোনো অধিবৃত্ত হয়েছে? এখানে তো মডুলাস একটা, তার মানে অধিবৃত্ত নয়। এবার আসুন সরল রেখা। সরল রেখা চেনার জন্য দুইটা সূত্র ছিল। কয়টা সূত্র ছিল? দুটা। মডুলাস থাকবে দুটা, জেড প্লাস কে1 ইকুয়াল জেড প্লাস কে2। এটা এদিকে থাকতে পারতো, দুইটা মডুলাস থাকতো, এটা এদিকে কিন্তু থাকতে পারতো। হ্যাঁ, মাইনাস দিয়ে ইকুয়াল ডানে 0 থাকতে পারতো। এটা ডানে 0 আছে, কিন্তু মডুলাস আছে কয়টা? এখানে একটা। মডুলাস আছে কয়টা? একটা। কিন্তু আমাদের সরলরেখা হতে গেলে মডুলাস লাগবে কয়টা? দুটা। অথবা সরলরেখা হওয়ার আরেকটা সূত্র হচ্ছে এফ থাকতে হবে। কি থাকতে হবে? ওই যে জেড প্লাস কে1 ডিভাইড বাই জেড প্লাস কে2 ইকুয়াল এফ, আর এফ এর মান যদি 1 হয়। এখানেও কিন্তু মডুলাস দুইটা লাগবে। কটা লাগবে? মডুলাস দুটা লাগবে। দেখো, মডুলাস দুটা হইলে কেবলমাত্র এটা সরলরেখা হতো, কিন্তু এটা হয়নি। তাহলে এটা পরাবৃত্ত না, অববৃত্ত না, অধিবৃত্ত না, সরলরেখা না। তাহলে এটা কি? বৃত্ত। এটা 100% গ্যারান্টি এটা বৃত্তের সমীকরণ। কার সমীকরণ? বৃত্তের সমীকরণ। একটা অনেক সহজ করে শিখলাম, এর বাইরে একটা মজার জিনিস শিখো। তোমরা কি লক্ষ্য করে দেখছো পরাবৃত্তের মধ্যে মডুলাস একটা থাকে?
উপবৃত্তের মধ্যে দুইটা, অধিবৃত্তে তো দুইটা, সরলরেখাতেও দুটা। তাহলে কোনো প্রশ্ন যদি এমন আসে যেখানে মডুলাস একটা আছে, তাহলে হয় সেটা পরাবৃত্ত হওয়া উচিত, না হলে সেটা কি হওয়া উচিত, বৃত্ত। এখন পরাবৃত্তটা যাচাই করে বাকি তিনটা যাচাই না করলেও হতো, কারণ বাকি তিনটা হতে গেলে দুইটা মডুলাস থাকা উচিত ছিল। কয়টা মডুলাস? দুইটা মডুলাস থাকা উচিত ছিল।